বিসমিল্লাহির রহিম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইন। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিল আছে এবং সরণি আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এখন আলোচনা করব গুরুত্বপূর্ণ যে আমাদের প্রশ্ন আসার মতো সেই কয়টা, মাত্র 10টা ধারা আমি আলোচনা করব। এর মধ্যে আমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, যদি আসে ইনশাল্লাহ। তাহলে প্রথমে হলো সংজ্ঞা কয়টা পড়ব, যেটা মাদক দ্রব্যের সংজ্ঞা আমাদের খুবই জানার দরকার। সেটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 2-এর সংজ্ঞার 2-এর 29 নম্বর আমরা পড়ব। মাদক দ্রব্য কি? যা পান বা সেবন করলে মানুষের শরীরে অশান্তি বিরাজ করে, মানুষ সুস্থভাবে কাজ করতে, মানে নেশাখোর ব্যক্তির যে কার্যক্রম, এমন কিছু পান বা সেবন করছেন যার ফলে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, এরকম দ্রব্যকেই মাদক দ্রব্য বলে। আমরা পূর্বেও জানতাম, আসলে প্রথম মাদক দ্রব্যের আছে এই অ্যালকালয়েড কিন্তু সরাসরি মাদক না, কিন্তু তা পান বা সেবন করলে মানুষের শরীরে অশান্তির সৃষ্টি করে, তাহলে ওটাও মাদক। তাহলে মাদকের যখন সংজ্ঞা আপনারা লিখবেন, মাদকটা আসলেই কি? মাদক যে কোনো, মানে যা পান বা সেবন করলে বা খাইলে পারে মানুষের শরীরের মধ্যে অশান্তি বিরাজ করে, সুস্থ থাকতে পারে না, স্বাভাবিক কাজ করতে পারে না, তাকেই মাদক দ্রব্য বলে। ওটা কি অসিত নাই? বাহ! মাদকাসক্ত লেগে যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2-এর 31 বলছে মাদকাসক্ত কেমন? যদি কোনো ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে মাদকের উপর নির্ভরশীল হয়। এই ব্যক্তিগুলা কিরকম দেখবেন, অনেক নেশাখোর ব্যক্তি আছে, আমার পুলিশে অনেক সময় ধরে নিয়ে আসার পরে দেখবেন ওর মাদক সেবন দেওয়া লাগে, তা নাহলে সুস্থ থাকতে পারে না, মাথা লাগা যায় ও মানসিকভাবে অশান্তি বিরাজ করে। তাহলে যে ব্যক্তি শরীরে শারীরিক এবং মানসিকভাবে মাদকের উপর নির্ভরশীল, এমনি ভাত মাছ তার যাই দাও না দাও, ও মাদক ছাড়া চলতে পারে না, এই ব্যক্তি বলছে যে ব্যক্তি দৈহিকভাবে শারীরিকভাবে মাদকের উপর নির্ভরশীল, তাকেই মাদকাসক্ত বলে। ও মাদক ছাড়া চলতে পারে না, ওকে মাদক দেওয়াই লাগবে বা খাওয়াই লাগবে, এটা হলো মাদকাসক্ত ব্যক্তি। আর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, এই মাদক দ্রব্য পান বা সেবন করে যারা অসুস্থ হবে, যারা মাদক দ্রব্য সেবন করে যারা অসুস্থ হয়, নেশাগ্রস্ত হয়, এদের চিকিৎসা করার জন্য সরকারি এবং বেসরকারি ব্যক্তি মালিকানাধীন ভাবেও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলে, যা সরকারের অনুমতিক্রমে ব্যক্তি মালিকানা হতে পারে। এইগুলোকেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বলে। মানে যেন চিকিৎসা করা হয়, যে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি মালিকানা ভাবেও এই সরকারের নিকট থেকে অনুমতিক্রমে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র বলা হয়। এরপরে সরাসরি পর্ব 11 ধারায় কি বলছে? মাদক দ্রব্য পান সম্পর্কে বিধিনিষেধ। মাদক দ্রব্য কারা কারা পান করতে পারবে, সেবন করতে পারে, খাতে পারবে বা ইনজেকশনের মধ্যে পুশ করতে পারবে, সেই সম্পর্কে বিধিনিষেধ। শিরোনামে কিন্তু এতটা নাই, হলো বাংলা করে, এই জন্যই বই পড়া, এই জন্যই আমরা অনলাইনের আয়োজন। তাহলে পান কথা লেখলাম, আসলে খাওয়ার কথা বা সেবনের কথা বা শরীরের মধ্যে পুশ করার কথা, তখন মনে করবেন 11 ধারার প্রশ্ন এটা। তাহলে মাদক দ্রব্য কখন পান সম্পর্কে বিধিনিষেধ, কখন পান করতে পারবে, কখন পান করতে বা সেবন করতে পারবে না, সেই বিষয়ে আলোচনা করব। মাদক সাধারণত লাইসেন্স পাস পারমিট ছাড়া, আমরা জানি মাদক দ্রব্য পান বা সেবন করা, উৎপাদন করা, বিক্রয়, আমদানি কোনো কিছুই করা যায় না, এগুলো লাগে, লাইসেন্স পাস পারমিট লাগে। এছাড়াও মাদক দ্রব্য পান বা সেবন করার জন্য লাইসেন্স পারমিট ছাড়াও যদি কোনো ব্যক্তি, সমাজের সুস্থ ব্যক্তি অসুস্থ হয়েছে, শারীরিক তার মানসিকভাবে সে অসুস্থ, কিন্তু তার চিকিৎসা করতে হলে মাদক দ্রব্যর দরকার, মাদকের কোনো উপকরণ দরকার। মাদক জাত সেবন করালে বা পুশ করালে বা সে খাইলে তার শারীরিকভাবে সুস্থ থাকবে। এই ক্ষেত্রে চিকিৎসক, এই ক্ষেত্রে একজন সিভিল সার্জন বা সরকারি মেডিকেল কলেজ
সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, এই দুইজন ব্যক্তি সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অথবা সিভিল সার্জনের অনুমতিক্রমে একজন অসুস্থ লোক তিনি মাদকদ্রব্য পান বা সেবন করতে পারে। তাহলে লাইসেন্স পাস পারমিট ছাড়াও কখন মাদকদ্রব্য সেবন বা পান করা যায়? তাহলে বলবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 11 ধারার 1 উপধারায় বলছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তার শারীরিক চিকিৎসার জন্য, মানসিক চিকিৎসার জন্য মাদকদ্রব্যের প্রয়োজন হয়, তাহলে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপকের অনুমতিক্রমে এই মাদকদ্রব্য তার পান এবং সেবন করতে পারবে। তাহলে একজন পালাম, খেয়াল রাখবেন, এটা ডাক্তার বা সিভিল সার্জন দেশে, হ্যাঁ, সহকারী অধ্যাপকের নিচে না কিন্তু। এই 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 সার্টিফিকেট নিয়ে, এই কাগজটা নিয়ে উনি একবারই পান করতে পারবে, এর বেশি পান করার সুযোগ নাই। এরপরে আসেন 2 নম্বরে বলছে কি, আমাদের দেশে কিন্তু ডোম, মুসি, মেথর আছে। 2 নম্বরে বলছে আরো কারা পান করতে পারবে? ডোম, মুসি, মেথর, চা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী। ডোম, মুসি, মেথর, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, পার্বত্য চট্টগ্রাম মানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন জেলার যে সমস্ত পাহাড়ি নিগোষ্ঠী বা তাদের উৎপাদিত পণ্য, তাদের উৎপাদিত মদ পান করতে পারে, তারা কিন্তু মদ উৎপাদন করে, সেই সমস্ত মদ তারা পান করতে পারবে। তাহলে আরেক শ্রেণী পালাম, 2 শ্রেণীর লোক মদ পান করতে পারবে। এক হচ্ছে চিকিৎসক, সিভিল সার্জন এবং মেডিকেল কলেজের ডাক্তার। 2 বলছে ডোম, মুসি, মেথর, চা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলের যে 3টে আছে, ওইখানে যারা আবার ভালো মানুষ আছে ওরা কিন্তু না, ক্ষুদ্র নিগোষ্ঠী, চাকমা, মং, তারপরে ত্রিপুরা না কি আছে অনেক, আমার জানা নেই। তারপরে 3 বই কি বলছে? 3 খেয়াল রাখবেন, 11-3 বলছে দুই ধরনের লোক পেলাম, 3 ধরনের লোক। এখন লাইসেন্সধারী বারে বসে, আমাদের দেশে অনেক মাদকের লাইসেন্সধারী দোকান আছে, ওইটাকে বার বলে, দোকান বা পানশালা। মাদকের দোকানে আমরা 19 ধারায় পড়ছিলাম, দোকান বা পানশালা। তাহলে কি লাইসেন্সধারী বারে বসে বিদেশি নাগরিক, খেয়াল করবেন, লাইসেন্সধারী বারে বসে বিদেশি নাগরিক আর পারমিটধারী বাংলাদেশি নাগরিক, পাস এবং পারমিটধারী বাংলাদেশি নাগরিক মদ পান করতে পারবেন। কোথায়? ওই যে বারের লাইসেন্স আছে। তাহলে বিদেশি নাগরিক যদি যা পান করে তার লাইসেন্স বা পাস পারমিটের দরকার নেই। যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে বারে বসে মদ পান করে, তার জন্য লাইসেন্স পাস পারমিটের দরকার নাই। লাইসেন্স পাস পারমিট কার দরকার? দেশি নাগরিকের। এবং এইটা কোথায় বসে খাবে? লাইসেন্সধারী বারে বসে খাবে, লাইসেন্সধারী বারে বসে তারা এই মদ পান করতে পারবে। তাহলে 3 ধরনের লোক এই মদ পান করতে পারবে, খাইতে পারবে। তার প্রথমজন হচ্ছে লাগে ডাক্তার এবং সিভিল সার্জনের অনুমতি নিয়ে তার চিকিৎসার প্রয়োজনে একবার ব্যবস্থাপত্র পারবে। 2 নম্বর ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিকরা পারবে। এবং 3 নম্বর হচ্ছে লাগে লাইসেন্সধারী বার হতে হবে, সরকার অনুমতিপ্রাপ্ত বার হতে হবে, সেখানে বিদেশি যে কোনো নাগরিক পারবে, আর বাংলাদেশি নাগরিক হলে তার পাস পারমিট লাগবে। এছাড়াও 4 নম্বরে বলছে কি, এটা এটা আসবেন না, এটা আমার লেয়ার দরকার, তাও বলি, বিদেশি কূটনৈতিক পাসপোর্টধারী, লাল পাসপোর্ট যাদের আছে, বিদেশি কূটনৈতিক, বিভিন্ন দূতাবাসের লোক বাংলাদেশে থাকে, এরা বিদেশি নাগরিক শুল্ক বিভাগের অনুমতি লয়া পাস বই আছে, পাস বই বা শুল্ক বিভাগের অনুমতি হয়ে পাস লইয়া বিদেশ থেকে মদ আমদানি করতে পারবে এবং পরিবহন করতে পারবে। তাহলে বিদেশি যে কূটনৈতিক পাসপোর্ট যারা আছে, সেই লোক যদি মনে করে তার দেশেতে মদ খাওয়া বৈধ, তার বিআরটি আর বৈধ করা, কিন্তু সেই ব্যক্তি যদি বাংলাদেশে আসে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে, তিনি শুল্ক বিভাগের, বাংলাদেশ যে শুল্ক বিভাগ আছে তার অনুমতি নিয়ে তিনি ওই মদ আমদানি করতে পারেন। বিদেশ থেকে যে মদ আসে সেটা তো আমদানি হয়, সেই মদ আমদানি করবেন এবং এই মদ তিনি পরিবহন করতে পারবেন এক জেলার থেকে আরেক জেলা। হযরত শাহজালাল বিমানবন্দরের নামে, তার বদলে হলো সিলেট, তিনি সিলেটেও যেতে পারবেন। তার বদলে হলো চিটাগাং, দূতাবাস আছে, দূতাবাসে তিনি যাবে তার কাজের জন্য। তাহলে এই যে বহন করবে, তাহলে বিদেশি কূটনৈতিক পাসপোর্ট দ্বারা ব্যক্তি শুল্ক বিভাগের অনুমতি নিয়ে মদ আমদানি করতে পারবে এবং পরিবহন করতে পারবে। এই হলো 11 ধারা, দামি ধারা। এরপরে আমরা 16 ধারা পড়ব। মদের লাইসেন্স বাতিল প্রসঙ্গে, মদের লাইসেন্স বাতিল 16 আর 17 একই ধরনের জিনিস,
আমি একবার যদি বলি দুটোই খেয়াল করবেন, শর্ট করে বলবো। মদ লাইসেন্স বাতিল, এই লাইসেন্স বাতিল, 16তে বলছে লাইসেন্স বাতিল, আর 17 হচ্ছে লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত করা। বাতিল আর স্থগিতের মধ্যে সামান্য পার্থক্য। 16তে বলছে মদের লাইসেন্স বাতিল, এই বাতিল করে এই ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত হয়। মাদক দ্রব্য অপরাধ করে কারাদণ্ডে দণ্ডিত হয়, তার কারণে তার লাইসেন্স বাতিল হয়ে যায়। শর্ট করে বলি, যেভাবে আমরা বুঝতে সহজ হয় না, বই ভাষায় না। 16 মাদকের লাইসেন্স কখন বাতিল হবে? যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনে কোনো অপরাধ করে, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনে কোনো অপরাধ করে, লাইসেন্স পাস পারমিটের শর্ত ভঙ্গ করে বা কারাদণ্ডে দণ্ডিত হয়, তাহলে তার লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তার অধীনস্থ যার কর্তৃপক্ষ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই লাইসেন্স কি করতে পারে? লাইসেন্স বাতিল করতে পারে এবং তার কারণ লিপিবদ্ধ করার জন্য তাকে সুযোগ প্রদান করে। তাহলে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে লাইসেন্স নিয়ে থাকে এবং এই মাদকদ্রব্য অপরাধ করার জন্য তিনি দণ্ডিত হন এবং এর শর্ত লঙ্ঘন করে, তাহলে যারা লাইসেন্স দেশে এই কর্তৃপক্ষ লাইসেন্স দেয় মহাপরিচালক, তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত তার অধীনস্থ দেয় এবং সরকার গেজেট প্রকাশের মাধ্যমে যাকে অনুমতি দেয় তিনি এই লাইসেন্স দেয়। এই সমস্ত ব্যক্তি দেখছে ওই ব্যক্তি তো কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, লাইসেন্সের শর্ত ভঙ্গ করছে, তখন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স বাতিল করে দিয়েছে। 16 তার লাইসেন্স বাতিল করে দিয়েছে, কারণ দর্শানোর সুযোগ দিয়েছে। যেমন আমরা যদি কোনো অপরাধ করি, আমাদের স্যাররা কিন্তু লিখিত দেয় এবং বলে কেন কাজ করলেন, এহেন কাজের জন্য কারণ দর্শান। ঠিক এরকম এই কারণ দর্শানোর জন্য সুযোগ দিল যারা লাইসেন্স দিয়েছে মাদক দ্রব্যের, তারা নাম্বার 1। নাম্বার 2, এই কারণ দর্শনের এই সংক্ষিপ্ত ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত হলেন, এই ব্যক্তি এই যে কারণ দর্শাবে, কার কাছে কারণ দর্শাবে? 16(2) তিনি কারণ দর্শাবেন হচ্ছে যদি এই মাদকের লাইসেন্স মহাপরিচালকের নিচের র্যাঙ্কের লোক এই লাইসেন্স বাতিল করে, তাহলে মহাপরিচালকের বরাবর আবেদন করবেন। এই আবেদন কিনা মহাপরিচালকের নিচে তার লাইসেন্স বাতিল করছে, তাহলে আবেদন করবে মহাপরিচালকের নিকট। আর যদি মহাপরিচালক এই ঘটনা ঘটায়, লাইসেন্স বাতিল করে বা তার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়ে থাকে, তাহলে কি বলছে, মহাপরিচালক যদি এই কাজটা করায়, তাহলে তার এই সংক্ষিপ্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার লাইসেন্স বাতিল করে দিয়েছে বা কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, এই ব্যক্তি সরকারের নিকট আবেদন করবে। সহজ না? এই কথাই 17 কমান, একই জিনিস। তাহলে 16(2) বলছে যদি লাইসেন্স বাতিল করে মহাপরিচালকের অধীনস্থ, তাহলে আবেদন করবে ওই ব্যক্তি মহাপরিচালক বরাবর। আর যদি মহাপরিচালক এই কাজটা করে ফেলায়, তার লাইসেন্স বাতিল করে ফেলায়, তাহলে ইনি কার কাছে আবেদন করবে? উনি সরকারের নিকট আবেদন করবে। এই হলো 2 নম্বর গেল। 16(1), 16(2). 16(3) কি বলছে? যদি আপিল করার পরে, এই যে ব্যক্তি আপিল করলো, এই আপিল করার পরে এই সরকার যে আদেশ দেবে সেই আদেশই চূড়ান্ত, এই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এই 3টে কথা, এই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। ওই সরকারের কাছে যে ব্যক্তি আবেদন করতে সংক্ষিপ্ত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এর বাইরে কোনো আপিল করা যাবে না। সহজ হিসাব, 16(1) যদি মাদকদ্রব্য আইনে কোনো লোক দণ্ডিত হয় এবং মাদকের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, তাহলে যে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তার লাইসেন্স বাতিল করে দেবে এবং কারণ দর্শানোর সুযোগ দেবে। আপনি কারণ দর্শান, কেন এই অপরাধ করলেন। 2 কি বলছে? এই আবেদন কিভাবে করবে? সংক্ষিপ্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাপরিচালকের নিচে যদি এই লাইসেন্স বাতিল করে, মহাপরিচালকের নিকট করবে এবং মহাপরিচালকই যদি এই কাজটা করে ফেলে, লাইসেন্স বাতিল করে, তাহলে সরকারের নিকট করবে। 3 এসে বলতেছে যে সরকারের নিকট যেন আবেদন করলো, সরকার যে রায় দেবে, যে নির্দেশ দেবে, সেইটাই চূড়ান্ত। এই রায়ের পরে আর কোনো আপিল করা যাবে না। এইবার আছেন 17, মাদকের লাইসেন্স সাময়িক সময়ের জন্য বাতিল বা স্থগিতকরণ। সঠিক ওই 17(1) বলছে যদি মাদকের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, যিনি মাদকের লাইসেন্স পাইছেন, বেচা কেনা করেন, মানুষের পান করান, দোকান আছে, এই ব্যক্তি যদি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, তাহলে মাদক লাইসেন্স প্রদানকারী ব্যক্তির এই
লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তার লাইসেন্স সাময়িক সময়ের জন্য বাতিল করতে পারে এবং কারণ দর্শানোর জন্য একটা সুযোগ দেবে, কেন আপনি এই কাজটা করলেন, আপনি একটা কৈফিয়ত জারি করেন, আপনি কেন লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে এই কার্যক্রমগুলো করেন, অতিরিক্ত রাখেন, বেশি খান, যার বারের লাইসেন্স নাই তারে খাওয়ান, তারপরে বিদেশি নাগরিক না তাকেও আপনি খাওয়ান, এরকম তার শর্ত লঙ্ঘন করছে। তখন এই মাদক লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তারে কি বলছে যে ঠিক আছে আপনি কারণ দর্শানোর সুযোগ চাইছে। দুই কি বলছে, ওই দুই ঠিক 16-16 দুই একই জিনিস। যদি এই সংক্ষিপ্ত ব্যক্তি দেখে যে মহাপরিচালকের নিচের র্যাঙ্কের লোক এই লাইসেন্স বাতিল করছে, তাহলে মহাপরিচালকের নিকট আবেদন করবে। আর যদি মহাপরিচালক এই লাইসেন্স বাতিল করে থাকে সাময়িক সময়ের জন্য, তাহলে সরকারের নিকট করবে। তিনি কি বলছে, যদি এই সরকার যখন আপিল করার সরকারের নিকট আপিল করার পরে সরকার যে সিদ্ধান্ত নেছে সেটাই চূড়ান্ত, এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। 17 শেষ, এই বেরোলো 19 গুরুত্বপূর্ণ ধারা। এর ভিতরে আবার গুরুত্বপূর্ণ 19 হচ্ছে লেগে মাদকের দোকান বা পানশালা সাময়িক সময় বন্ধ রাখা। 19 দ্বারা পুলিশ অফিসার কখন মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখতে পারেন, শিরোনাম বিভিন্নভাবে পড়বেন। পুলিশ কি কখন মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখতে পারে, এরকম প্রশ্ন আসবে। তখন মনে করেন 19 ধারাতে প্রশ্ন আছে, তা 19-এর 1, 2, 3 পড়ি, তাহলে সহজে আসবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র 19 ধারা মাদকের দোকান বা পানশালা সরাসরি আমাদের পুলিশের কথা আছে, পুলিশ কমিশনার, ডিএমপি, সিএমপি, কেএমপি, মহানগরের পুলিশ কমিশনারের কথা আছে। তাহলে মাদকের দোকান বা পানশালা 19-এর 1-এ বলছে মাদকের দোকান বা পানশালা মহাপরিচালকের অনুমতি ছাড়া এই দোকান বা পানশালা বন্ধ করা যাবে না। প্রথম লাইন আছে মহাপরিচালকের অনুমতি ছাড়া মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখা যাবে না। কিন্তু যদি মহানগরের পুলিশ কমিশনার এবং জেলার সর্বোচ্চ জেলা ম্যাজিস্ট্রেট তিনি যদি মনে করেন এরকম কোনো কারণ দর্শানোর সুযোগ থাকে, আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে তার কারণ লিপিবদ্ধ করিয়া ওই পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট মাদকের দোকান বা পানশালা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে বা 30 দিনের জন্য বন্ধ রাখতে পারে। কয়দিন? 30 দিনের জন্য। সহজ হিসাব হলো মাদকের দোকান বা পানশালা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা এমন কোনো অসন্তোষজনক মনে হয়, তাহলে পুলিশ কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট মাদকের দোকান বা পানশালা সাময়িক সময়ের জন্য বা 30 দিনের জন্য বন্ধ রাখতে পারে। এছাড়া 2 নম্বর বলছে 19-এর 2 বলছে এছাড়াও মহাপরিচালকের পূর্ব অনুমতি নেওয়া আরো 30 দিনের জন্য মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখতে পারে। মহাপরিচালকের পূর্ব অনুমতি নেওয়া এই মাদকের দোকান বা পানশালা আবার 30 দিনের জন্য বন্ধ রাখতে পারে। তাহলে সহজ হলো কি 3। এবার 3 বলি 19-এর 3 কি বলছে, এই যে বন্ধ রাখলো প্রথমবার 30 দিন, পূর্ব অনুমতি নিয়ে 30 দিন, একটা দোকান সরকারের লাইসেন্স নিয়েছে, এই যে তার কারণ লিপিবদ্ধ করে তার একটা অনুলিপি মহাপরিচালক বরাবর প্রেরণ করবেন। এই পুলিশ কমিশনার বা ম্যাজিস্ট্রেট যে দোকান বন্ধ রাখছিল, দোকান বা পানশালা, মাদকের দোকান বা পানশালা, সেটা মহাপরিচালকের নিকট জানাবেন যে এই কারণে আমরা দোকান বন্ধ রাখছিলাম। তাহলে 19 ধারা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ ধারা, এইটা খুব করে পড়বেন। পুলিশ অফিসার কখন মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখতে পারে, মহাপরিচালকের অনুমতি ব্যতীত কখনো মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখা যায় না। 19-এর 1-এ বলছিল। 19-এর 2 আসছে লেগে যদি পুলিশ কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট তাদের এরকম কোনো সন্তুষ্ট হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, মাদকের দোকান বন্ধ রাখা সাময়িক সময়ের জন্য প্রয়োজন, তাহলে তারা 30 দিনের জন্য মাদকের দোকান বা পানশালা বন্ধ রাখতে পারে। 2 নম্বর আছে এই মহাপরিচালকের পূর্ব অনুমতি নিয়েও 30 দিনের জন্য মাদক দ্রব্য দোকান বা পানশালা বন্ধ রাখা যায়। 3 নম্বর আছে এই যে দোকান বন্ধ রাখলেন এর কারণ লিপিবদ্ধ করিয়া এই মহাপরিচালকের নিকট একটা অনুলিপি প্রেরণ করা লাগে। এরপরে চলে আসবেন 21।
21 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 2018 সালের 21 নম্বর দ্বারা প্রকাশ্য স্থান বা যানবাহনে কোনো ব্যক্তির নিকট থেকে তল্লাশি, গ্রেপ্তার বা আটক বা জব্দ করা। প্রকাশ্য স্থান বা যানবাহনে আমরা যে কোনো প্রকাশ্য স্থান মাদকদ্রব্য তল্লাশি করতে পারি এবং যানবাহনও করতে পারি। এটা কত দ্বারা? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 21 দ্বারা। আপনি মানুষের দেহ তল্লাশি করেন, যানবাহন করেন, কোনো ঘরবাড়ি করেন মাদক উদ্ধারের জন্য, সেটা মাদকদ্রব্যের 21 দ্বারা। প্রকাশ্য স্থান হোক, যানবাহন হোক, কোনো ব্যক্তির নিকট থেকে তল্লাশি, গ্রেপ্তার বা তাকে আটক করবেন। কি কি পদ্ধতি আছে আসেন আলোচনা করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 21(1) যদি ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার, যদি ক্ষমতাপ্রাপ্ত অফিসার, পুলিশ অফিসার না, ক্ষমতাপ্রাপ্ত অফিসার জানতে পারেন, কারণ 4 শ্রেণীর লোক এখানে মাদকদ্রব্য ধরে, 5 শ্রেণীর, 3টে বাহিনী, 2টে, একটা মহাপরিচালক, এটা আছে কাস্টম, ওরা তার বাহিনী না, কাস্টম আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লোকজন, আর পুলিশ, বিডিআর আর কোস্টগার্ড, তাহলে 5 শ্রেণীর লোকজন। যদি ক্ষমতাপ্রাপ্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 21(1) বলছে, যদি ক্ষমতাপ্রাপ্ত অফিসার জানতে পারেন কোনো স্থানে, কোনো প্রকাশ্য স্থানে বা কোনো যানবাহনে মাদকদ্রব্য আছে, লুকায়িত আছে, তাহলে সেই স্থানে তিনি তল্লাশি করতে পারেন। পরিষ্কার কথা, ক্ষমতাপ্রাপ্ত যদি কোনো অফিসার জানতে পারেন কোনো প্রকাশ্য স্থানে মাদকদ্রব্য, শোনা যায়নি কেন? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না কাদের উস্তাদ? শোনা যাচ্ছে না? যাক আমি বলি, লেখছে কে যেন শোনা যাচ্ছে না। আজকে তো ক্লিয়ার মনে হয়। ইসের পর হাত দিতে হয়, ভিডিওর উপর হাত দিলে ওই দেখেন একটা মাউস আছে, আপনাদের সবারটা লাল করে দেওয়া, ওইটা সাদা করলেই কথা বলা যায়। ওইটা সাদা করে কথা বলবেন, আর যখন আমার কথা শুনবেন তখন আপনারা লাল করে দেবেন, না করলে আমি এখান থেকে করে দিতে পারি। ঠিক আছে? কে যেন লেখছে যে কথা শোনা যাচ্ছে না, না গেলেও বলেন। কালকের ক্লাসটা রেকর্ডিং দেখছি, খুব বাজে মানে বাজে হয়েছে, কথাটার কোনো হয় নাই। তারপরে যাক 21(2) কোনো ব্যক্তি তল্লাশি করলে উক্ত ব্যক্তির নিকট মাদকদ্রব্য পাওয়া গেলে তা আটক বা জব্দ করবেন এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 21(2) বলছে, কোনো ব্যক্তিকে তল্লাশি করলে, কোনো ব্যক্তিকে যখন তল্লাশি করবেন, উক্ত ব্যক্তির নিকট যদি মাদকদ্রব্য পাওয়া যায় তাকে ওই মাদকদ্রব্য আটক করবেন, জব্দ করবেন বা হেফাজতে নেবেন এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন বা আটক করবেন। তাহলে প্রথম হচ্ছে কি, 21(1) হচ্ছে, যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার জানতে পারে কোনো প্রকাশ্য স্থান, কোনো যানবাহন বা পরিবহন, রেল হোক, লঞ্চ হোক বা বাস হোক, যে কোনো পরিবহনে যদি মাদকদ্রব্য লুকায়িত আছে, তিনি সেই স্থানে তল্লাশি কার্যক্রম করতে পারবেন। এই তল্লাশি কার্যক্রম করার সময় যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয়, তিনি তার দেহ তল্লাশি করবেন, তার দেহে যদি মাদকদ্রব্য পাওয়া যায় তা তিনি হেফাজতে নেবেন, আটক করবেন এবং উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। এই 2টি কথা এখানে বলছে। 21(1) আর 2 চলে গেলেন, 21 শেষ। এবার আসেন 23 দ্বারা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা কিটা করবেন আসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 23 দ্বারা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা কিরকম? মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসারের নির্মে নয়, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসারের নির্মে নয় এমন অফিসার তার এখতিয়ারাধীন এলাকায়, মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত নয় এমন কোন অফিসারের নির্মে নয়, পুলিশের এসআই থেকে তদূর্ধ্ব, বিজিবির ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, বিডিআর এর ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, কোস্টগার্ডের পেটি অফিসার থেকে তদূর্ধ্ব এবং কাস্টমের পরিদর্শক থেকে তদূর্ধ্ব লোক যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, কোথাও মাদকদ্রব্য লুকায় আছে, সেখানে তিনি বিনা অনুমতি তিনি তল্লাশি কার্যক্রম করবেন। তাহলে কি, বিডিআর এর পুলিশের এসআই থেকে তদূর্ধ্ব, কোস্টগার্ডের পেটি অফিসার, বিজিবির ল্যান্স নায়ক,
কাস্টমের পরিদর্শক যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকায় মাদকদ্রব্য লুকায়িত আছে, সেখানে তিনি অনুমতি লইয়া তল্লাশি করিবেন। যদি অনুমতি না দেয় তাহলে দরজা জানালা ভেঙে তল্লাশি কার্যক্রম করবেন। তল্লাশির যে নিয়ম, সমস্ত তল্লাশি কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন 102, 103 এবং PRB 280 বিধান অনুসরণ করেই করা লাগবে। সেই কথাই বলছে। এই দরজা জানালা ভাঙার কথা যখন আসবে, তল্লাশি কার্যক্রম 47, 48, 49 ধারা, 102 ফৌজদারি কার্যবিধি 47 ধারা, 48 ধারার কথা বলা আছে, দরজা জানালা ভাঙে তল্লাশি কার্যক্রম। ঠিক এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও যেখানে এই পুলিশের SI থেকে তদূর্ধ্ব, বিজিবির ল্যান্স নায়ক থেকে তদূর্ধ্ব, কোস্টগার্ডের পেটি অফিসার থেকে তদূর্ধ্ব, কাস্টমের পরিদর্শক অফিসার থেকে তদূর্ধ্ব যদি জানতে পারে তার এখতিয়ারাধীন এলাকায় কোথাও মাদকদ্রব্য লুকায়িত আছে, তিনি ওই ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি কার্যক্রম করবেন। যদি তিনি অনুমতি না দেয়, দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। 1 চলে গেল। 23-1, 23-2, তল্লাশি করে যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে তিনি আটক করবেন, হেফাজতে নেবেন, জব্দ তালিকা করবেন। তাহলে তল্লাশি করে যদি কোনো মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে তিনি আটক করবেন, জব্দ করবেন এবং হেফাজতে নেবেন। 3, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 23-3 বলছে তল্লাশির সময় যদি কোনো সন্দেহ হয়, তল্লাশির সময় যদি অফিসারের সন্দেহ হয়, কোনো ব্যক্তির শরীরে কোনো সন্দেহ হয়, তল্লাশির সময় যদি কোনো অফিসারের সন্দেহ হয় কোনো ব্যক্তি করে, তাহলে তাকে গ্রেপ্তার ব্যতীতই তার দেহ তল্লাশি করতে পারেন। তাহলে তল্লাশির সময় যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে গ্রেপ্তার ব্যতীতই তার দেহ তল্লাশি করতে পারবেন। আমরা যেমন পথে ঘাটে তল্লাশি করি, আমাদের সন্দেহ হয় তাই তার দেহ তল্লাশি করি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না। তাহলে কখন তল্লাশি ব্যতীতই গ্রেপ্তার ব্যতীতই তল্লাশি করা হয়? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 23-3 বলছে কি, যখন সন্দেহ হয়, যখন তল্লাশি কার্যক্রম করার সময়, মাদকের তল্লাশি করার সময় কোনো ব্যক্তির শরীরে মাদকদ্রব্য আছে বলে সন্দেহ হয়, তখন ক্ষমতাপ্রাপ্ত অফিসার তার দেহ তল্লাশি করবেন এবং তাকে গ্রেপ্তার ছাড়াই তার দেহ তল্লাশি করবেন। এবং 4 আসেন, উপস্থিত কোনো ব্যক্তির শরীরে উপস্থিত কোনো ব্যক্তি, 4 বলছে 23-4, উপস্থিত কোনো ব্যক্তি মাদকের অপরাধ করেছে। উপস্থিত কোনো ব্যক্তি, আপনি যেখানে তল্লাশি করতেছেন সেই স্থানে উপস্থিত কোনো ব্যক্তি শরীরে মাদকের অপরাধ করছে, এরকম যদি সন্দেহ হয় তাহলে আপনি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। উপস্থিত কোনো ব্যক্তি মাদকের অপরাধ করেছে, উপস্থিত কোনো ব্যক্তি বাবার কাটিয়ে গেল কা রাখি ফেলে আসে তো ওটা ঠিক আছে, কি করলাম, সমস্যা আছে নেটে, যাক। তাহলে উপস্থিত কোনো ব্যক্তি মাদকের অপরাধ করছে, উপস্থিত কোনো ব্যক্তি যদি মাদকের অপরাধ করে এরকম আপনার সন্দেহ হয় তাহলে তাকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। উপস্থিত কোনো ব্যক্তি যদি সন্দেহ হয় তাহলে আপনি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। এরপরে 5, এই তল্লাশি কার্যক্রম আমরা সবসময় করতে পারি, কিন্তু সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের সময় যদি কোথাও মাদকদ্রব্য লুকায় আছে, আপনি ক্ষমতাবান অফিসার জানতে পারছেন, এই তল্লাশি কার্যক্রম করবেন, সমস্যা নাই। এইটা চেষ্টা করবেন সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের সময় যদি এরকম ঘটনা ঘটে, মানে রাতের বেলায়, তখন আপনার কাজ কি? তখন আপনি উক্ত স্থানে অবশ্যই মাদকদ্রব্য তল্লাশি করবেন। যদি আপনি তল্লাশি না করেন তাহলে মাদকদ্রব্য নষ্ট করতে পারে, সরায় ফেলতে পারে বা ওটা বিনষ্ট করতে পারে। তখন আপনি ক্ষমতাপ্রাপ্ত অফিসার তার কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত স্থানে তল্লাশি কার্যক্রম করবেন। হতে পারে রাত, সমস্যা নাই, আইন দেওয়া আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 23-5 বলছে, যদি সূর্য অস্ত থেকে সূর্যোদয়ের সময়ের মধ্যে মাদকের দ্রব্য কোথায় লুকায় আছে আপনি জানতে পারলেন, তখন আপনি কি কার্যক্রম করবেন? তখন লিখবেন, সূর্য অস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে যদি কোথাও মাদক দ্রব্য লুকায় থাকে তাহলে সেখানে তল্লাশি করার ক্ষেত্রে উক্ত মাদক সরায় ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। এরকম কোনো সম্ভাবনা থাকলে
এই ক্ষমতাপ্রাপ্ত অফিসার এই কারণ লিপিবদ্ধ করিয়া ওই রাতের বেলায় সূর্য অস্ত থেকে সূর্যোদয়ের মধ্যেই মাদক দ্রব্যের তল্লাশি কার্যক্রম তিনি করবেন, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। 23-এর শর্ট করে বলি, 23-এর 1 আছে বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা। পুলিশের সাব ইন্সপেক্টর, বিজিবির ল্যান্স নায়ক, কোস্টগার্ডের পেটি অফিসার, কাস্টমের পরিদর্শক, এই কয়জন ক্ষমতাপ্রাপ্ত অফিসার যে জানতে পারেন তার এখতিয়ারধীন এলাকার সীমানার মধ্যে কোথাও মাদক দ্রব্য লুকায় আছে, তাহলে তারা তল্লাশি কার্যক্রম করবেন। এবং 2 বলছে কি, এই তল্লাশি করার সময় যদি কোনো জিনিস পাওয়া যায় তা আটক করবেন, জব্দ তালিকা করবেন। 3, তল্লাশি করার সময় যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে তাকে গ্রেপ্তার ব্যতীতই তার দেহ তল্লাশি করবেন। 4 কি বলছে, উপস্থিত কোনো ব্যক্তির মাদকের অপরাধ করেছে, উপস্থিত যে কটা লোক আছে ওর মধ্যে কোনো ব্যক্তি মাদকের অপরাধ করেছে সম্ভাবনা আছে, এমন ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। 23-এর 5, সূর্য অস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি মাদকের অপরাধ কোথাও মাদক লুকায় থাকে তাহলে উক্ত মাদক সরায় ফেলতে পারে, বিনষ্ট হতে পারে, তাহলে আপনি তার কারণ লিপিবদ্ধ করিয়া, আপনি ক্ষমতাপ্রাপ্ত অফিসার, আপনি তার কারণ ডায়েরিতে লিপিবদ্ধ করিয়া উক্ত স্থানে তল্লাশি কার্যক্রম করবেন। এরপরে 24, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা, ডোপ টেস্ট পরীক্ষা, শিরোনাম এভাবে মুখস্থ করবেন যে যেমন করে পারেন। ডোপ টেস্ট পরীক্ষা, মাদকাসক্ত ব্যক্তি শনাক্ত করার জন্য পরীক্ষা। তাহলে আসেন 24, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইনের 24 আমরা এখন আলোচনা করতেছি, গুরুত্বপূর্ণ ক্লাস। কোন ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা মামলার তদন্তকারী অফিসার তদন্তকালে যদি মনে করেন, কোন ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা মামলা তদন্তকারী অফিসার যদি মনে করেন কোন ব্যক্তির শরীরে মাদক দ্রব্য লুকায়িত আছে, তাহলে তার শরীর পরীক্ষা করাতে পারেন। যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী অফিসার, পুলিশের তদন্তকারী অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত তদন্তকারী অফিসার যদি মনে করেন কোনো ব্যক্তির শরীরে মাদক দ্রব্য লুকায়িত আছে, তাহলে তাকে কি করবেন, এক্সরে করবেন, আলট্রাসোনোগ্রাফি করবেন, অ্যান্ডোস্কোপি করবেন, কোলনোস্কোপি করবেন, রক্ত পরীক্ষা করবেন, মলমূত্র পরীক্ষা করবেন, মলমূত্র পেশাব পায়খানা এ পরীক্ষা করলেও মাদকাসক্ত ব্যক্তি বোঝা যায় তিনি মাদক সেবন করছেন কিনা। এই ধরনের ব্যক্তিকে পরীক্ষা করতে বাধ্য করতে পারবেন। এই ধরনের ব্যক্তিকে মাদক দ্রব্য তার শরীরে আছে কিনা পরীক্ষা করে দেখতে পারবেন। তাহলে কি করবেন, তদন্তকারী অফিসার যদি সন্দেহ হয় বা তার মধ্যে ডাউট থাকে, তাহলে তিনি কি করবেন, যে কোনো ব্যক্তির শরীরে মাদক দ্রব্য লুকায়িত আছে তাহলে তার ডোপ টেস্ট করতে পারবেন বা এক্সরে করতে পারবেন, আলট্রাসোনোগ্রাফি করতে পারবেন, অ্যান্ডোস্কোপি, কোলনোস্কোপি, রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা করতে বাধ্য করতে পারবেন। পরীক্ষা করার পর তার শরীরে যদি পরীক্ষা করার পর 24-এর 2, পরীক্ষা করার পর তার শরীরে যদি মাদকের উপস্থিতি পাওয়া গেলে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। পরীক্ষা করার পরে তার শরীরে যদি মাদক দ্রব্য পাওয়া যায় তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। পরিষ্কার হিসাব, ডোপ টেস্ট করার পরে যদি পাওয়া যায় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 3, তাহলে 24-এর 3 বলছে যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে সন্দেহ হয় তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। যদি কোনো ব্যক্তি মাদক সেবন করছে আপনার সন্দেহ হয়েছে, আমরা রাস্তাঘাটে কিন্তু বাস্তবে কাজটা করি, মুখে ঘ্রাণ নেই, যদি ওর মুখ দিয়ে ঘ্রাণ বাড়ায় ও টালমাটাল আছে, তাহলে কি যদি কোনো ব্যক্তি মাদক সেবন করছে এটাও আমার সন্দেহ হয়েছে, তাহলে পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, 4, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 24-এর 4, যে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তাকে ডোপ টেস্ট করা যাবে, ডোপ টেস্ট পজিটিভ আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। যে কোনো ব্যক্তিকে তদন্তকারী অফিসার, ক্ষমতাপ্রাপ্ত তদন্তকারী অফিসার তার ডোপ টেস্ট করাতে পারে, ডোপ টেস্ট পজিটিভ আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 24-এর সংক্ষেপে বলি, 24-এর 1, তদন্তকারী কর্মকর্তা, পুলিশ অফিসার বা মামলার তদন্তকারী অফিসার যদি কোনো মনে হয় কোনো ব্যক্তির শরীরে মাদকদ্রব্য লুকায়িত আছে, তাহলে এই অফিসারগুলো উক্ত ব্যক্তিকে পরীক্ষা করাতে পারেন, এক্সরে, আলট্রাসোনো, অ্যান্ডোস্কোপি, কোলনোস্কোপি, রক্ত, মলমূত্র পরীক্ষা করাতে পারেন, মানে পরীক্ষা করতে বাধ্য করাতে পারেন, ও নিজে করবে, উনি অনুমতি দেবে, পরীক্ষা করতে সে বাধ্য।
2 নম্বরে কি বলছে, পরীক্ষা করার পর তার শরীরে যদি মাদকের উপস্থিতি পাওয়া গেলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। পরীক্ষা করার পরে তার পরীক্ষায় রিপোর্ট আসে পজিটিভ, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে এরকম সন্দেহ হয় তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 4, মাদক সেবন করে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার ডোপ টেস্ট, কোনো ব্যক্তির সন্দেহ হলে তার ডোপ টেস্ট করা যাবে। ডোপ টেস্ট পজিটিভ আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। কোনো ব্যক্তিকে সন্দেহ আছে তাকে ডোপ টেস্ট করা যাবে, ডোপ টেস্ট পজিটিভ আসলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এখন হলো 31 মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 31 দ্বারা তদন্তের সময়সীমা এটা আমি সংক্ষেপে কব, খেয়াল করবেন। মাদক দ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা 1 হচ্ছে যদি আসামি হাতে নাতে ধৃত হয় তাহলে 30 কার্যদিবস সময় পাবেন প্রথম তদন্তকারী কর্মকর্তা। যদি হাতে নাতে ধৃত হয় 30 কার্যদিবস, যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে 60 কার্যদিবস। 2, যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে 60 কার্যদিবস। 3, যদি আসামি হাতে নাতে কিছু ধৃত হয়েছে কিছু পলাতক আছে তাহলেও 60 কার্যদিবস সময় পাবেন। এর পরবর্তী যদি এই সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করতে না পারে 4, তাহলে আরো 15 দিন সময় বেশি পাবেন। এই সময় আদালতে দিতে পারে, তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তাও দিতে পারে। এরপরে চলে আসেন, এই সময়ের মধ্যে যদি প্রথম তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করতে না পারে তাহলে 24 ঘন্টা পূর্বেই তার কারণ লিপিবদ্ধ করে বিষয়টা ম্যাজিস্ট্রেট বা আদালত বা নিয়ন্ত্রণকারী অফিসারকে অবহিত করবেন। এরপরে আদালত কি করবে, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে বা পুলিশ অফিসার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তার কাজ কি, যদি আসামি হাতে নাতে ধৃত হয় তাহলে 15 কার্যদিবস, আর আসামি যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে 30 কার্যদিবসের মধ্যে এই তদন্ত শেষ করবেন। দ্বিতীয় কর্মকর্তার কিন্তু তদন্ত কর্মকর্তার সময় খুবই কম, এই সময়ের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারেন তাহলে তিনি কি করবেন, 24 ঘন্টা পূর্বে, এই সময় শেষ হওয়ার 24 ঘন্টা পূর্বে তা আদালতকে অবহিত করবেন বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত করবেন যে তিনি এই সময়ের মধ্যে পারেন নাই। 5, তদন্তকারীর কাজে যদি তিনি গাফলতি করেন, তার কাজে যদি অনীহা থাকে বা তাহলে তার অদক্ষতা আছে বলেই আদালত ধরে নেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার নিয়ন্ত্রণকারী অফিসারের নিকট একটা নিয়ন্ত্রণকারী অফিসারের নির্দেশ দেবে এবং এই নিয়ন্ত্রণকারী অফিসার তার বাৎসরিক প্রতিবেদন এসিআরে তা লিপিবদ্ধ করবে। তিনি তদন্তে গাফলতি করেন, কাজে মনোনিবেশ না, তিনি ভালো মানের উত্তম অফিসার না। এতটুকুই। 36 শাস্তি। 36 হলো শাস্তি। 36 দ্বারা শাস্তি কিরকম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নম্বর আইনের 36 দ্বারা অপরাধের শাস্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আছে 36-1, যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘন করে তাহলে তার শাস্তি 36-1। এইভাবে পড়েন, সরণিগুলো আপনারা দেখে নিন, সরণি ব্যাপক থেকে ব্যাপক পড়া, ওইভাবে আমাদের মনে হয় প্রশ্নতে উত্তর করা লাগে না, ওটা দাঁড়াতে মামলা, আমি স্যার দেখছি ওসি স্যাররা দেখে ওই মামলাগুলো সরণি দেখে মামলা লাগে, কারণ ওরা অনেক হিসাব কিতাব না। তা যাক, 36-1 হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 9 এবং 10 ধারা, 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘন করলে 9 এবং 10 ধারার বিধান লঙ্ঘন করলে তার শাস্তি হলো 36-1। 36-2 কি বলছে, প্রথমবার মাদক সেবন করার পরে দ্বিতীয়বারও মাদক দ্রব্যের অপরাধ করছে, দ্বিতীয়বারও তিনি মাদক দ্রব্যের একই অপরাধ করছেন, তার শাস্তি হবে যে অপরাধ আছে তার দ্বিগুণ, যে শাস্তি আছে তার অপরাধ দ্বিগুণ হবে, মানে বর্ধিত দণ্ড হবে। 2 হচ্ছে বর্ধিত দণ্ড, এটাও মনে রাখতে পারেন সংক্ষেপে বোঝার জন্য, যে প্রথমবার করছে দ্বিতীয়বার অপরাধ করছে তার শাস্তি হবে দ্বিগুণ। আর 3 নম্বর করছে, প্রথমবার গেছে দ্বিতীয়বার তো গেছে, তৃতীয়বার নম্বর অপরাধ করছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 3 নম্বর বার একই মাদকের অপরাধ করছে, এই অপরাধ করার কারণে তার শাস্তি যে স্বাভাবিক শাস্তি আছে, এই শাস্তি যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড হলে তা আলাদা জগৎ, এর শাস্তি হবে সর্বনিম্ন 20 বছর, এর শাস্তি হবে সর্বনিম্ন 20 বছর। এখন আর এর দ্বিগুণ করে লাভ নাই, এর সর্বনিম্ন দেবে 20 বছর। এরপরে 4
চারি কি বলছে, চারি একটু গল্প টাইপের আছে। যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে এরূপ সন্দেহ হলে তার শরীরে যদি ক্ষমতাপ্রাপ্ত অফিসার তার পরীক্ষা করাবেন, মাদক তার শরীরে আছে কিনা পরীক্ষা করাবেন। পরীক্ষা যদি পজিটিভ আসে তখন উক্ত ব্যক্তিকে তার চিকিৎসা হতে বলবেন অথবা তার পরিবারকে চিকিৎসা করতে বলবেন। এই ব্যক্তি যদি চিকিৎসা না হয় বা তার পরিবার যদি চিকিৎসা না করে, এই চিকিৎসা খরচ তারা ওই ব্যক্তি বা তার পরিবার বহন করবে। এই চিকিৎসা খরচ ওই ব্যক্তি বহন করবে বা তার পরিবার বহন করবে। যদি না করে, যদি তারা সম্মতি না দেয়, তাহলে 24 ধারা যে ডোপ টেস্টে পজিটিভ আসলে এই ডোপ টেস্ট পজিটিভ আসার কারণে তার শাস্তি হলো 4। মাদক দ্রব্যের 36-এর 4 হলো ডোপ টেস্ট পজিটিভ হলে তার শাস্তি 4। এই শাস্তিতে তিনি কখন মাপ পাবেন? যদি তিনি চিকিৎসা সুস্থ ধারায় ফেরত আসতে চান, তার মাপের সুযোগ আছে। যদি তিনি বলেন না আমরা চিকিৎসা হবো না, আমরা খরচ দেবো না, তাহলে তার শাস্তি হলো গিয়ে ডোপ টেস্ট পজিটিভ আসলে তার শাস্তি হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 36-এর 4। 5-এ কি বলছে? 36-এর 5-এ বলছে যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য পান বা সেবন করে মাতলামো করে, তারপরে গাড়ি ঘোড়া চালা বেড়ায়, অশ্ব চালা বেড়ায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এরকম ব্যক্তি তার শাস্তি হলো মাদক দ্রব্য আইনের 5 ধারা। মাদক দ্রব্য আইন, যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য পান বা সেবন করে রাস্তায় ঘোরাফেরা করে এবং গাড়ি ঘোড়া চালায়, অশ্ব চালায় এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে, তাকে 36-এর 5 ধারায় শাস্তি দেওয়া যাবে। 36-6 কি বলছে? সরকারি গাড়ি ব্যবহার করে যদি কোনো ব্যক্তি মাদক পরিবহন করে, ওই অফিসার যদি উপস্থিত না থাকে, তার এই গাড়ি সহ জব্দ হবে এবং ওই গাড়ির ড্রাইভারের মাদক মামলা হবে। এই গাড়ি ব্যবহার করে তার মাদক পরিবহন করার কারণে তার শাস্তি হবে মাদক দ্রব্যের 36-এর 6। 36-এর 6। এছাড়াও যদি তিনি পুলিশ হন, পুলিশ আইনে তার 729 PRB অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। তাহলে সরকারি চাকরি করলে তার শাস্তির পরিমাণ বেশি। এরপরে 39 হচ্ছে হয়রানিমূলক তল্লাশি। 39 হচ্ছে হয়রানিমূলক তল্লাশিটা কি? 39 হচ্ছে হয়রানিমূলক তল্লাশি। হয়রানিমূলক তল্লাশি হচ্ছে লাগে যে আপনি হয়রানিমূলক তল্লাশি, যে মাদকের দোকানে আপনি ঢুকছেন, এমনভাবে তল্লাশি করতেছেন, এই তল্লাশি করা আপনার আইন সিদ্ধ না। আপনি অন্যায়ভাবে প্রবেশ করছেন, করার পরে তার বোতল ভাঙছেন বা এক মদের সাথে আরেক মদ মিশিয়ে ফেলাইছেন, এই যে হয়রানি করছেন, তার ক্ষতি করছেন, এই কাজটা আপনি ইচ্ছা করে এবং আইন বহির্ভূত বলে আপনি তল্লাশি কার্যক্রম করছিলেন। হতে পারেন আপনি পুলিশ, হতে পারেন BGR এর ল্যান্স নায়কের উপরে, হতে পারেন কোস্টগার্ডের পেটি অফিসার, হতে পারেন কাস্টমের মহাপরিদর্শক। সবার জন্য বিধিবিধান আছে, আইনের ঊর্ধ্বে কেউ নাই। এই আইনের ব্যত্যয় ঘটা যে কেউ যদি হয়রানিমূলক তল্লাশি করে মাদকের লাইসেন্সধারী ব্যক্তির বার বা পানশালায় যায়, তাহলে তার বিরুদ্ধেও 39 ধারায় ব্যবস্থা আছে। 39 ধারা হয়রানিমূলক তল্লাশির ক্ষেত্রে ব্যবস্থা বা শাস্তি। এরপরে চলে গেলেন 39-42 শাস্তির ব্যবস্থা করা হয় নাই এমন অপরাধের শাস্তি। মাদক দ্রব্য অপরাধের শাস্তি শুরু হয়েছে 36 থেকে শুরু করে, 36 থেকে শাস্তি শুরু। কিন্তু 42-এ বলছে কি শাস্তির কোনো বিধান করা হয় নাই এরূপ অপরাধের শাস্তি। যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, তারপরে ছিল কি এই মোটরযান আইন ছিল আগে। এই মোটরযান আইনে কয়টা ধারা আছে, যেখানে আপনি অপরাধ করছেন কিন্তু সেই অপরাধে ওই আইনে কোনো শাস্তি দেওয়ার বিধান লেখা নাই। তখন কি করছে? অস্ত্র আইনে 23 ধারা, অস্ত্র আইনে 23 ধারা, মাদক দ্রব্য আইনের 42 ধারা, মাদক দ্রব্য আইনের 42 ধারা এবং মোটরযান আইনের 137 ধারায় যদি কোনো এই ধরনের ধারায় শাস্তি দেওয়া যায়। যখন কোথাও আপনার ধরার জায়গা পাচ্ছে না, তখন এই একটা ধারা রাখছে 42 মাদক দ্রব্যের শাস্তি যখন কোনো বিধান করা হয় নাই এরূপ ক্ষেত্রে অপরাধের শাস্তি দেওয়া যাবে। যখন আপনি মাদকের অপরাধ করছেন, তখন আপনি বলবেন যে আমার এই অপরাধ তো আইনি কোনো জায়গায় লেখা নাই যে আপনি শাস্তি দিবার পারেন। 36, 37, 38, 39, 40, 41 কোথাও তো নাই। তখন আদালত বলবে আপনার জন্য 42 ধারা, এই অপরাধ ব্যবস্থা আছে, আপনার শাস্তি দেওয়া যাবে। এরপরে আসেন 47 জামিন সংক্রান্ত বিধান। জামিন সংক্রান্ত বিধান এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। জামিন সংক্রান্ত বিধান হচ্ছে কিরকম? যদি এই মামলা রাষ্ট্র বা অভিযোগকারী, মাদক দ্রব্যের মামলা সাধারণত রাষ্ট্রপক্ষ করে বা কোনো ব্যক্তি অভিযোগ যদি করে মামলা করে, তার শুনানি না করা পর্যন্ত জামিন দেওয়া যায় না।
যা একজন মামলা করলো, রাষ্ট্র মামলা করলো, বা আমি মামলা করলাম, বা আমাদের আইয়ুব সাহেব আমার নামে মামলা করলো, কিন্তু এই মামলা শুনানি নেওয়ার আগেই আমাকে জামিন দিতে পারে না, মামলা শুনানি নেওয়ার কারণে জামিন দিতে পারে না। তাহলে আমরা প্রথমে পেলাম 47-এর জামিন সংক্রান্ত বিধানে রাষ্ট্র বা অভিযোগকারী শুনানি না করে জামিন দেওয়া যাবে না। জামিন কখন দেওয়া যাবে, কখন দেওয়া যাবে না, দুটি অপশন নেবেন। এইখানে একবার জামিন দেওয়া যায়, একবার দেওয়া যায় না। তাহলে 48-এর একে হচ্ছে 47-এর একে হচ্ছে জামিন দেওয়া যায়, 47-এর একে হচ্ছে জামিন দেওয়া যায় না। তারপরে 2 কি বলছে, 1-2 করে পড়ি। 1-এর ক, 2-এর ক ক পড়লে মনে থাকবে না। 2-এর ক থেকে 2 নম্বরে 48-এর 2 কি বলছে, আদালত যদি মনে করে ন্যায় বিচারের সাথে জামিন দিলে ন্যায় বিচারের ব্যাঘাত ঘটবে, তাহলে জামিন দেওয়া যাবে না। আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে জামিন দিলে বিচারের ব্যাঘাত ঘটবে, ন্যায় বিচার বিঘ্নিত হবে, তাহলে আদালত জামিন দেবে না। তাহলে এখানেই লেখেন, আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে জামিন দিলে কোনো সমস্যা হবে না, তাহলে জামিন দিতে পারে। আদালত যদি মনে করে, তাহলে আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে জামিন দিলে বিচারে ব্যাঘাত ঘটবে না, তাহলে জামিন দেবে। আর যদি তাকে বিচারে ব্যাঘাত ঘটতে পারে, সমস্যা হতে পারে, তাহলে আদালত জামিন দেবে না। তাহলে এই খতে আপনি দুইভাবে লিখতে পারবেন। আইন হলো বুঝার জিনিস, মুখস্থ করার তেমন না। কিছু মুখস্থ করতে সুসি, আর এগুলো হলো গল্প। তাহলে একবার দেখেন জামিন দেওয়া যায়, এই 48-এর 2-তে একবার জামিন দেওয়া যায়, আবার দেওয়া যায় না। এরপর আসেন 3, 48-এর 3, আমরা 1 2 3 করেই পড়ি। ক খ গ ঘ পড়ার দরকার নেই, বা ক খ করে পড়লে একবার পড়বেন। 1-এর ক, 2 রোমান সংখ্যা এগুলো করতে গেলে আমাদের ব্যাঘাত হবে। তাহলে 3, 48-এর 3 কি বলছে, যদি 48-এর 3 মিসিং আছে। 48-এর 3, যদি নারী 47, এটা ভুল করছি বারবার। 47-এর 3 আছে, যদি নারী, শিশু, যদি এই অপরাধকারী, এই রাষ্ট্র বা অভিযোগকারী যার নামে অভিযোগ করছে, উক্ত ব্যক্তি যদি নারী হয় বা মহিলা হয়, নারী বা মহিলা, শিশু বা 18 বছরের নিচে মানুষ, বিকলাঙ্গ হয়, এক ধরনের শারীরিক বিকলাঙ্গ যেরকম হতে পারে, হলে তাকে জামিন দেওয়া যাবে। তাহলে কাকে জামিন দিছে, যদি নারী হয়, শিশু হয় এবং শারীরিক বিকলাঙ্গ হয়, আদালত তাকে জামিন দেবে। যদি কোনো অপরাধে দণ্ডিত হয়, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। যদি তিনি কি বলছে, 4 বলছে, যদি কোনো অপরাধে দণ্ডিত হয়, তাকে জামিন দেওয়া যাবে না। মাদকের অপরাধে দণ্ডিত আছে, তাকে জামিন দেওয়া যাবে না। এখন দুটি অপশন করে দেই, সহজ করি। কোন সময় জামিন দেওয়া যাবে, এইভাবে লিখবেন। 47-এর 1-এ কখন জামিন দেওয়া যাবে না, রাষ্ট্র বা অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ না দিলে জামিন দেওয়া যাবে না। 1 2 নম্বর লিখবেন, আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে জামিন দিলে বিচারের ব্যাঘাত সৃষ্টি হতে পারে, জামিন দেওয়া যাবে না। আদালতে যদি জামিন কাকে দেওয়া যাবে না, 2 জনগুলো। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে দণ্ডিত হন, উক্ত ব্যক্তিকে জামিন দেওয়া যাবে না। 3টে কথা খেয়াল আছে, এই 3 ব্যক্তিকে আমরা জামিন দেবো না। আসেন কাকে জামিন দেবো, রাষ্ট্র বা অভিযোগকারী শুনানি করার পরে জামিন দেওয়া যাবে। 1 2 নম্বর লিখবেন, আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে আদালত তাকে বিচারে বিঘ্নিত হবে না, আদালত তাকে জামিন দিতে পারে। 2 3 নম্বর, যদি নারী ও শিশু এবং বিকলাঙ্গ হয়, আদালত মনে করলে তাকে জামিন দিতে পারে। এই 3টে চলে গেলে, তাহলে 3টে জামিন দেওয়া যায়, 3টে দেওয়া যায় না। এটা নিজের আইকিউ খাটায় লাগবেন। 1 2 ওই 54 ধারা ফৌজদারি কার্যবিধি 1898 সালের 54, 55 সিআরপিসি দণ্ডবিধির যে ধারাগুলোর ক্রমিক নাম্বার আছে, ওইগুলো শতভাগ সঠিক রাখা লাগে। আর এই মাইনর অ্যাক্টে অত সঠিক না রাখলেও আপনার কাজ, আপনার লেখা সঠিক হয়ে যাবে বলেই ধরে নেবে ইনশাল্লাহ। এরপরে 50, মাদকদ্রব্য অপরাধের সহিত অন্য অপরাধের বিচার। মাদকদ্রব্য অপরাধের সহিত অন্য অপরাধের বিচার একই আদালতে হবে। মাদকদ্রব্য অপরাধের সাথে অন্য অপরাধের বিচার একই আদালতে হবে। এছাড়াও যদি মাদকদ্রব্যের আয়টা করে শিশুর কথাটা লেখা ছিল। 52তে কি বলছে, মাদক আইন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধে যদি কোনো শিশু অপরাধ করে, তার বিচার শিশু আইন 2013 অনুসারে হবে। যদি কোনো শিশু অপরাধ করে মাদকদ্রব্য
আইন অপরাধ করে তাহলে তার বিচার শিশু আইনে হবে, তার বিচার শিশু আইনে হবে। এরপরে লাস্ট 55, মাদকের অপরাধ সংগঠনে আইনগত অনুমান। মাদক দ্রব্য অপরাধের সংগঠনে আইনগত অনুমান। আপনার কাছে মাদকের কোনো বস্তু, দ্রব্য, টাকা পয়সা, মরক যাই কিছু পাওয়া যায়, তখন অনুমান করে নেবে আপনি হয়তো মাদকের ব্যবসা করেন, মাদক সেবন করেন, মাদকের কাজে সহায়তা করেন। তাহলে আইনের অনুমান, আইনের অনুমান 3 প্রকার। যখন সাক্ষ্য আইন পর্ব 4 ধারায় আছে, সুন্দর লাগবে না এই জিনিসগুলা। আসসালামু আলাইকুম।